বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। শুরু হয়েছে শিথিল লকডাউন, সাধারণ ছুটি, লকডাউন, শাটডাউন, কঠোর লকডাউন এবং এরপরে শিথিল লকডাউন। বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বের যে দেশগুলো করোনা সংক্রমণের দিক থেকে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছে, বাংলাদেশ সেই তালিকায় ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে। অর্থাৎ 10, 9 করে 8 এখন পর্যন্ত তার অবস্থান, এবং গতি যা তাতে মনে হচ্ছে এটি আরও উপরের দিকে যাবে। জীবন জীবিকার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে অনেকেই বলে থাকেন যে সরকারকে আসলে এই ধরনের পদক্ষেপগুলো নিতে হচ্ছে, অনেক কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে হচ্ছে। সরকারের দিক থেকে যে ত্রুটিগুলো এবং উদ্যোগগুলো, অনেক কিছুই উদ্যোগ, যেমন ভ্যাকসিনের ক্ষেত্রে প্রথমেই টিকা আনবার ক্ষেত্রে একটা সাফল্য সরকার দেখেছে। ডিস্ট্রিবিউশনটা প্রথমে যথেষ্ট সুন্দর হয়েছে, কিন্তু পরবর্তীতে সেটি লেজে গোবর অবস্থা হয়েছে। কোভিড পরিস্থিতি গত বছরের শুরুর দিকে লেজে গোবর অবস্থা থাকলেও পরবর্তী পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও শুরুর দিকে অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি সবটাই ছিল, সেটি আবার নতুন করে এই দ্বিতীয় ঢেউয়ের যখন পিক, সেই সময়টাতে আবার সেই অব্যবস্থাপনা, অনিয়ম বা দোদুল্যমানতা, কোথাও কোথাও দুর্নীতির খবরাখবর আমরা দেখতে পাচ্ছি। আর সরকারের এই দুর্বলতার পাশাপাশি নাগরিক হিসেবে আমাদের নিজেদেরও যথেষ্ট পরিমাণে দুর্বলতা আছে, কারণ যে স্বাস্থ্যবিধিগুলো আমাদের মেনে চলা উচিত, আমাদের নাগরিকদের মধ্যে অধিকাংশই সেই নিয়ম নীতি মানতে অপারগ। এবং তার লক্ষণটা দেখা যাবে যে নাগরিকদের চাপেই আসলে, বা জনগণের চাপেই অনেকটা লকডাউনকে শিথিল করতে হয়েছে। কিন্তু এই শিথিলতা যে সংক্রমণ আরও বাড়িয়ে তুলবে না তার কোনো নিশ্চয়তা নেই, বরং বিজ্ঞান বলে যে সংক্রমণ আরও বাড়বে এবং অগাস্ট মাসটাকে বাংলাদেশের জন্য শোকের মাসে আরও করুণ পরিস্থিতি করে তুলবে। এর থেকে পরিত্রাণের উপায় কী, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব, যেখানে রাজনীতিটাও সম্পূর্ণরূপে একার্থে অনুপস্থিত, অন্তত একটি শক্তির উপস্থিতি একেবারেই লক্ষণীয় নয়। সেখানটাতে সমাজের নানান স্তর থেকে যে পরামর্শ বা সমঝোতা বা বুদ্ধি দরকার, সেটি কতটা সরকার নিতে পারছে বা গ্রহণ করছে, সেটিও অনেকের কাছে প্রশ্ন। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ রেজাউল করিম, এবং ঢাকার নিজ বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবদিন। স্বাগত আপনাদের দুজনকে এই তৃতীয় মাত্রায়। মিস্টার মিনিস্টার, একটু আপনার কাছ থেকে শুনতে চাই দেশের সর্বশেষ পরিস্থিতি কি। আমরা জানি যে কোরবানির ঈদকে সামনে রেখে লকডাউনটা শিথিল করে দেওয়া হয়েছে, এবং সেটি অনেকের মনে একটা বড় আশঙ্কা জাগিয়ে তুলছে যে আসলে অগাস্ট মাসে হয়তো আমাদেরকে আরও অনেক বড় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। ধন্যবাদ আপনাকে এবং আমার সঙ্গে আলোচনা যিনি আসছেন জয়নুল আবেদিন ভাইকে। আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি, এটা সবাই স্বীকার করবেন। এই ক্রান্তিকালটা নানাভাবে, যেমন আমরা কিন্তু 7টা প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করেছি। সেখানে ছিল সুপার সাইক্লোন বুলবুল, আমফান, বৃষ্টি, বন্যা, নদী ভাঙ্গন, তারপরে পরবর্তীতে ইয়েস আসলো, এবং এখন করোনা ভাইরাসকে নিয়ে আমাদের মুভ করতে হচ্ছে। এই জাতীয় এতগুলি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিবেশকে মোকাবেলা করে মানুষের স্বাস্থ্যবিধিকে অনুসরণ করানো, অর্থনীতির চাকাকে সচল রাখা, কোনো সেক্টর যেন একেবারে স্তিমিত হয়ে না যায় সেগুলোকে লক্ষ্য করা, কোনো মানুষ যেন না খেয়ে মারা না যায়, কোথাও আকালের সৃষ্টি না হয়, লঙ্গরখানা খুলতে না হয়, সে সকল বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু সরকার কাজ করছে। এর ফলে কিন্তু পৃথিবীর অনেক দেশে যখন ভ্যাকসিন পৌঁছে নাই, তখন বাংলাদেশে ভ্যাকসিন আনা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির কারণে ভ্যাকসিন উৎপাদনে সাফল্য আসার পূর্বেই কিন্তু তিনি আগাম বুকিং দিয়েছেন যে যদি ভ্যাকসিন উৎপাদন সফল হয় তাহলে আমাদেরকে ভ্যাকসিন দিতে হবে। তিনি বিশ্বের খ্যাতনামা কোম্পানিকে সেখানে বুকিং দিয়ে ভ্যাকসিন আনার ব্যবস্থা করেছেন। পরবর্তীতে অন্যান্য যে সকল দেশে ভ্যাকসিন উৎপাদন করতে পেরেছে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। অনেক দেশ আমাদেরকে উপহার হিসাবে দিয়েছে, আমরা ক্রয় করেও আনছি। আবার আজকে আমাদের নতুন করে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ হয়েছে, বাংলাদেশে যৌথ উদ্যোগে করা যায় কিনা সে বিষয়ে উদ্যোগ চলছে। সবকিছু মিলে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সর্বত্র যাতে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায়, মানুষকে স্বাস্থ্যবিধি অনুসরণ করানো যায়, আমাদের অর্থনীতির চাকা যাতে বন্ধ না হয়ে যায়, সে ব্যাপারেও সরকার কাজ করছে। এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বহুবার অনেকগুলি
পাবলিক অ্যাড্রেস করেছেন, সেখানে কিভাবে হাসি দিতে হবে, কিভাবে মাস্ক পরতে হবে, কিভাবে সংক্রমণ থেকে আমাদের নিরাপদে রাখার জন্য কিভাবে জনসমাগম এড়িয়ে থাকতে হবে, সকল বিষয় নিয়ে তিনি মানুষকে সচেতন করছেন। তার প্রশাসন কাজ করছে, তার দলের লোকেরা কাজ করছে, আমরা যারা জনপ্রতিনিধি একেবারে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা সকলে মিলে কাজ করছি। এর ভিতর আবার এসে গেছে আমাদের কিন্তু পবিত্র ঈদুল আজহা, যেখানে আমাদের কোরবানি মুসলমানদের জন্য একটি বড় পর্ব। সেই ক্ষেত্রেও কিন্তু কোরবানির জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া যাবে, আমরা অনলাইনে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের ব্যবস্থা করেছি। আমরা আশা করছি যে 25% কোরবানির পশু অনলাইন পদ্ধতিতে বিক্রি হবে। অনলাইন পদ্ধতিতে বিক্রি হলে বিপুল জনসমাগমে মানুষ যাবে না, সেখান থেকে সংক্রমণিত হবে না। এখন এই কোরবানিকালীন বিষয় আবার ব্যবসায়ীদের বিষয়, মানুষের চলাচল, নানা রকম অনুভূতি, জীবন এবং জীবিকা সবগুলোকে কিন্তু পাশাপাশি বিবেচনা করেই সরকারকে চলতে হচ্ছে। কিন্তু আমরা আশা করছি যে দেশের অন্যান্য শ্রেণী পেশার মানুষরা সকলে যদি সচেতন হন, স্বাস্থ্যবিধি অনুসরণ করেন, তাহলে নিশ্চয়ই আমরা ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করব না। আমরা আশা করি যে সকলের সহায়তা থাকবে, প্রত্যেকেই স্বাস্থ্যবিধি অনুসরণ করবেন, এর ভিতর থেকে আমরা এই ক্রান্তিকালকে অতিক্রম করতে পারব। জি, অ্যাডভোকেট জয়নুল আবদিন, আপনার পর্যবেক্ষণ কি গোটা পরিস্থিতি সম্পর্কে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার ভাই মন্ত্রী জনাব শমা রেজাউল করিমকে। হ্যাঁ, তিনি আসলে প্রাথমিকভাবে ভালো কথাই বলেছেন যে আসলে বাংলাদেশটা একটা দুর্যোগের দেশ। এই দুর্যোগের মধ্যে আবার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাও একটা দুর্যোগের মধ্যে কাটিয়েছে গত কয়েক বছর, সেটাও আছে। তো এখন বর্তমান অবস্থার মধ্যে পৃথিবীব্যাপী আপনার দুর্যোগ, এই দুর্যোগটা এমন সময় এসেছে যখন বাংলাদেশের মানুষ গণতন্ত্র নিয়ে শঙ্কিত ছিলেন এবং গণতন্ত্র নিয়ে যুদ্ধ করছিলেন। যাই হোক, তো এখন একটি কথা হচ্ছে যে লকডাউন আমরা বেশ কিছুদিন পর্যন্ত করেছি। এই দেশটি একটা গরিব দেশ, এটা আমরা সকলেই জানি, এবং এই গরিবের মধ্যেও আমরা মোটামুটি ভাবে অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য অনেকভাবে চেষ্টা করা হচ্ছে উভয় দল থেকেই, এবং রাজনীতিবিদ, ব্যবসায়ী, বুদ্ধিজীবী সকলেই চেষ্টা করেছে যাতে করে অর্থনীতির চাকা সচল রাখা যায়। এখানে বিশেষভাবে লক্ষণীয় হচ্ছে যে আজকে দেখেন, আজকে প্রায় 2 বছর পর্যন্ত আমরা এই কোভিড নিয়ে যুদ্ধ করছি, কিন্তু এখানে একটি বিভাগ, যে বিভাগের উপরে আমাদের এই সমস্ত কিছু নির্ভর করে, পৃথিবীর সব দেশেই যে স্বাস্থ্য বিভাগের উপরে সবকিছু নির্ভর করে, কিন্তু প্রথম থেকেই কিন্তু সব দল পেশা সবাই বলেছে যে একটা জাতীয় ভিত্তিতে এই যে সমস্যা শুরু হয়েছে, সমস্যা তো সহসা যাবে না, একটা জাতীয় ভিত্তিতে একটা কমিটি করা দরকার, যার মাধ্যমে আমরা এই কোভিডকে মোকাবিলা করতে পারি। তার কারণ এটা আস্তে আস্তে বাড়বে, এটা কমবে না। তারপরেও যাই হোক, এক পর্যায়ে কিন্তু এটা 5% অবস্থার মধ্যে কমে এসেছিল। এই জন্য সরকারকে ধন্যবাদ দিতেই হয়। সেটা একটা লকডাউনের প্রাথমিক অবস্থায় আমরা লকডাউন দেখেছি, এবং আমরা জনগণ আমরা চেষ্টা করেছি সরকারের আদেশ নির্দেশ মান্য করার জন্য। আপনার এই নতুন কিছু কি কোভিড সেন্টার হয়েছে, সেই সমস্ত সেন্টার বিভিন্ন জায়গায় দুর্নীতি শুরু হয়ে গেছে আর কি। এই দুর্নীতিকে কোনো অবস্থাতেই রাশ টানা যাচ্ছিল না। এখন যে অবস্থা সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে সব হসপিটালে, আপনারা দেখেন যে 2 বছর পর্যন্ত আমরা জানি যে পৃথিবীর কোনো কান্ট্রি কন্ট্রোল করতে পারে নাই, যদিও যে সমস্ত দেশ বা এই ভ্যাকসিন পেয়েছে আগে, তারা ভ্যাকসিন দিয়ে তাদের কিছুটা কন্ট্রোল করেছে। আমার ভাই অবশ্য বলেছেন যে প্রাথমিক অবস্থায় তারা ভ্যাকসিনের জন্য দিয়ে রেখেছেন, কিন্তু আমরা সেই প্রাথমিক অবস্থায় সেই ভ্যাকসিন আমরা
পাই নাই, যে কোনো কারণেই হোক পাই নাই, আমরা উৎপাদনের দিকেও যাই নাই। যাই হোক, আমরা পর নির্ভরশীল হয়েছিলাম এবং এই অবস্থার মধ্যেই আমাদের কেটেছে। যখন এই অবস্থার মধ্যে কেটেছে তখন আমরা দেখলাম যে সেই 5% থেকে আস্তে 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 কোথাও 40, কোথাও 50, কোথাও 55 এরকম হয়েছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যখন ব্যাপকভাবে এই কোভিড ছড়িয়ে পড়লো, তখন আমরা একটু হতাশাগ্রস্তই ছিলাম। আমরা ভেবেছিলাম যে এই যে ঢেউ আসতেছে, এই ঢেউ আমরা কিভাবে মোকাবিলা করব। কিন্তু আমাদের মনে হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, তাদের যে খুব একটা মাথা ব্যথা ছিল, এটা আমার কাছে মনে হয় নাই। কেন মনে হয় নাই? তার কারণ হলো এই যে সীমান্ত এলাকায়, অর্থাৎ বর্ডার এলাকায় যে সমস্ত জেলাগুলো আছে, সেই জেলাগুলোতে যেভাবে করে আপনার অক্সিজেন এবং অন্যান্য জিনিস, আইসিইউ ইত্যাদি ইত্যাদি বসানো দরকার ছিল, সেইটার দিকে তারা কোনো নজর দেয় না। না দেওয়ার ফলে আজকে দেখেন এই যে যশোর, খুলনা, কুষ্টিয়া এই সমস্ত এলাকায় ব্যাপকভাবে আপনার ছড়িয়ে পড়েছে। যখন এই ছড়িয়ে পড়েছে, এটা এই ঢেউ ঢাকা পর্যন্ত এসে পৌঁছেছে। যখন ঢাকা পর্যন্ত এসে পৌঁছলো, তখন আমরা আবার লকডাউন দিলাম। এখানে বিষয়টি হচ্ছে, লকডাউন কিন্তু এই কোভিডের মূল সমস্যার সমাধানের বিষয় নয়। তার কারণ হলো আমাদের অধিকাংশ লোক হচ্ছে দরিদ্র এবং দরিদ্র সীমার নিচে, এবং তারা খেতে পায় না। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা না করে তাদের জন্য আপনার একটা ব্যাপকভাবে যাতে তারা এই ত্রাণ পায় এবং তারা বাড়িতে বসে থাকতে পারে, বসে বসে খেতে পারে, সেরকম ব্যবস্থা না করেই আমরা এক একটা ডিসিশন নিয়ে আসতে 7 দিন, আবার 14 দিন এইভাবেই চলছে। কিন্তু আবার এই সম্প্রতি শুনলাম যে আর একটা ঘোষণা প্রধানমন্ত্রীর থেকে এসছে যে 3200 না কত হাজার কোটি টাকা আবার দেবে। কিন্তু কথাটা হচ্ছে, এই দুর্নীতিগ্রস্ত অবস্থার মধ্যে এই যে টাকা পয়সা যা দেয়, সেই টাকা পয়সা আসলে যাদের ডিস্ট্রিবিউট করার কথা, তারা ডিস্ট্রিবিউট না করে এটা চলে যাচ্ছে অন্য হাতে। সাধারণ মানুষ যাদের পাওয়ার কথা, তারা কিন্তু আসলে এই যে সরকারের থেকে যা কিছু বরাদ্দ করা হয়, সেটা কিন্তু তাদের হাতে পৌঁছে না। এই জন্য অনেকেই দেখবেন যে বহু জায়গায় লোক মারা গেছে। সেদিন রাজবাড়িতে এক লোক তার ছেলে পেলেদেরকে খাওয়া দিতে পারে না বলে আত্মহত্যা করছে। আপনার কিশোরগঞ্জে একই অবস্থা হয়েছে। এরকম বহু জায়গায় আপনার অনেক জিনিসের হয়তো এই মিডিয়ার মধ্যে আসে না। বহু লোক আত্মহত্যা পর্যন্ত করেছে তার ছেলে পেলেদেরকে না খেতে দিতে পেরে। এই অবস্থার মধ্যে আমাদের এই চলতে হয়েছে। তারপরেও আমরা আমরা এই সব দলের পক্ষ থেকেই কিন্তু চাই যে ঠিক আছে, সরকার যেহেতু জাতীয় ভিত্তিতে কিছু করে নাই, কিন্তু অন্তত সরকার ইফেক্টিভ ভাবে এই যে দুর্নীতিগ্রস্ত মানুষদের, যারা এই ত্রাণ নিয়ে দুর্নীতি করছে, যারা এই অক্সিজেন নিয়ে দুর্নীতি করছে, যারা টিকা নিয়ে দুর্নীতি করছে, তাদের সকলকে একটা বিচারের আওতায় নিয়ে আসুক। এটা কিন্তু সকল দল এবং পেশাজীবী সকলের, আমার আপনার সকলের, সকল নাগরিকের এটা কিন্তু চাহিদা। কিন্তু আমরা কিন্তু সেরকম কোন ব্যবস্থা এখন পর্যন্ত। আমি আসবো আবার আপনার কাছে, অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আমি শেষ কথাটা বলে নেই। সেই জন্য হচ্ছে যে আজকে দেখেন যে এই যখন অবস্থা, তখন আবার আমরা আমাদের অবস্থা একটা বৃহত্তর এই কোরবানি, একটা মুসলমানদের একটা ধর্মীয় বড় অনুষ্ঠান, এটাকে নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা সরকার করেছেন এবং এই লকডাউনটা শিথিল করেছেন। ভবিষ্যৎ যে কি হবে এটা আল্লাহ এবং তারা কেউ জানেন না, এবং ভবিষ্যতে আমরা
কোন অবস্থায় যাব, আমাদের কি দ্বিতীয় ঢেউয়ের পরে তৃতীয় ঢেউয়ের মধ্যে পড়বো, এটাও আমরা জানি না। তবে আমার নিবেদন হচ্ছে, আমার ভাই মন্ত্রী সাহেব এখানে আছেন, এই স্বাস্থ্য মন্ত্রণালয়কে আপনারা একটু ঢেলে সাজান, ঢেলে সাজিয়ে আগামীতে যাতে করে এই অবস্থার সৃষ্টি না হয়, আগস্ট মাসে যাতে মৃত্যুর মিছিল আমাদেরকে দেখতে না হয়, মানুষ যাতে বাপ মা হারা না হয়, এই অবস্থার মধ্যে যাতে আমরা চলতে পারি, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। এটাই জাতি এবং দেশ আশা করে এবং আমরা সাধারণ নাগরিকরা আশা করি। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, প্রশ্ন হচ্ছে যে এটি কি ম্যানেজ করা যেত না? বাংলাদেশ যেভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী জাতি হিসেবে আমরা বলি যে আমরা আমাদের অর্থনৈতিক সামর্থ্য রয়েছে, আমাদের ব্যাংকে এত পরিমাণ $1 বিলিয়ন রিজার্ভ আছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম এত, আমাদের প্রবৃদ্ধি একটা ধারাবাহিকভাবে উন্নতির দিকে, সেই অবস্থায় দরিদ্র মানুষদের 2-3 মাসের যদি ব্যবস্থা করা যেত, তাহলে কি আপনার মনে হয় কিনা যে জনগণের দিক থেকে এই চাপটা থাকতো যে লকডাউন শিথিল করার বা লকডাউন তুলে দেওয়ার? অগাস্ট মাসে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায়, এই করোনা মানে এই ঈদের সময়টাতে যে মুভমেন্ট হবে, সেটি সামাল সরকার কিভাবে দিবে? আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে অবকাঠামো আমরা যেটি জানি, সেটি দিয়ে আসলে সেটি পরিস্থিতি যদি এখন তো 29, 30, 32 এরকমের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এটি যদি 50-এ গিয়ে দাঁড়ায় আক্রান্তের হার, তখন আসলে সামাল দেওয়ার সামর্থ্য আছে কিনা? দেখুন, সরকারের পক্ষ থেকে সবটুকু আন্তরিকতার সঙ্গে সুপরিকল্পিতভাবে কোভিড জাতীয় ভয়াবহ পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতে কিন্তু ডেড বডি সমাহিত করা বা দাহ করার মতো অবস্থা নাই, রাস্তাঘাটে পড়ে থাকতো, গঙ্গার ভিতরে তারা ডেড বডি ফেলে দিচ্ছে, একই কবরে একাধিক ব্যক্তির লাশ ফেলে দিচ্ছে। এই জাতীয় ভয়াবহ পরিস্থিতি কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারত, যে আমার চেয়ে অনেক উন্নত রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রের যে দৃশ্য, বাংলাদেশে কিন্তু সেই দৃশ্য কখনোই দৃশ্যমান না। এবং বাংলাদেশ সেটাকে ম্যানেজ করার জন্য অনেক বেশি পারদর্শিতার সঙ্গে চেষ্টা করছে। কিন্তু জিল্লুর ভাই, আপনি, জয়নাল ভাই, আমরা প্রত্যেকেই ওয়াকিবহল যে কোভিড কি, কোভিডের রং কি, কোভিড কি আকারে আসে, কখন কি ধরন হয়, ইন্ডিয়ান ভাইব্রেন্ট আসতেছে, তারপর বিভিন্ন নামে আসতেছে, এই বিষয় কিন্তু আমাদের অনেকেরই জানা ছিল না। আমেরিকা, ইংল্যান্ড, ব্রাজিল থেকে শুরু করে অন্যান্য দেশসমূহ যারা চিকিৎসা ব্যবস্থার অবকাঠামোতে যে সক্ষমতা ছিল, এই সক্ষমতা পৃথিবীর অনেক দেশে নাই, তারাও কিন্তু হিমশিম খেয়েছে। তাদের যে পরিমাণ জনসংখ্যা, সেখানে যে পরিমাণ লোক মারা গেছে, আপনি যদি সেই কম্পারেটিভ স্টাডি করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের চমৎকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কারণে কিন্তু বাংলাদেশে অনেক নিরাপদ অবস্থায় আমরা আসছি। হয়তো সবটুকু সমাধান আমরা করতে পারিনি, কিন্তু পক্ষ থেকে চেষ্টার কোনো ঘাটতি নেই। জয়নাল ভাই যেটা বললেন যে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো, ট্রু, ঢেলে সাজাবার জন্য কিন্তু চেষ্টা চলছে। যে পরিমাণ ডাক্তার ছিল, সেই ডাক্তার এই করোনাকালীন সময়ে বিপুল পরিমাণে ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট নিয়োগ করা হয়েছে। আবার যে হসপিটাল ব্যবস্থাপনা ছিল, সেখানে কোভিড ওয়ার্ড বাড়ানো হয়েছে, বেসরকারি হসপিটালগুলোকে কোভিডে রূপান্তরিত করা হয়েছে, বিভিন্ন হসপিটালের এরিয়াকে কোভিড চিকিৎসার জন্য বাড়ানো হয়েছে, আপনার হাই ফ্লো অক্সিজেন নেজল সরবরাহ করা হয়েছে, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করা হচ্ছে, আইসিইউ ব্যবস্থাটাকে এক্সটেন্ড করা হচ্ছে। কিন্তু অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেটা বললেই হয় না। ধরুন, একটা আইসিইউ বেড করার জন্য যে সকল যন্ত্রপাতি দরকার, এটা তো আমাদের দেশে উৎপাদিত হয় না। যে সকল দেশ উৎপাদন করে, তারা কিন্তু রাতারাতি সব উৎপাদন করতে পারছে না। আবার অনেক দেশের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থাও রয়েছে। আবার সেই সব দেশ যা উৎপাদন করছে, সেটা কিন্তু তাদের নিজেদের প্রয়োজন মেটাতে তারাই চিকিৎসা ব্যবস্থায় ব্যবহার করতেছে। এর ভিতর থেকে অধিকাংশ জেলা উপজেলায় কিন্তু এখন কোথাও অক্সিজেনের কোনো অভাব নাই, এবং সকল উপজেলায় কিন্তু এখন টেস্টের ব্যবস্থা করা হয়েছে। যে চেষ্টা যে চলছে না তা না। দুর্নীতির কথা জয়নাল ভাই বলছেন, হ্যাঁ, মাস্ক ক্রয় বিক্রয়ে কিছু দুর্নীতির অভিযোগ এসেছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ আসছিল, তাদের সকলকেই কিন্তু আইনের আওতায় আনা হয়েছে। দলমত নির্বিশেষে কাউকে কিন্তু ছাড় দেওয়া হয়নি। অক্সিজেন কেলেঙ্কারির মতো ঘটনা, দুর্নীতি কিন্তু কোথাও হয়নি। ভ্যাকসিন নিয়ে কোথাও কিন্তু কোনো দুর্নীতি হয়নি, কারণ ভ্যাকসিন আসছে, গভর্নমেন্টের হেফাজতে আসছে, সেখান থেকে ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করা হচ্ছে, ভ্যাকসিনেটেড করা হচ্ছে। কাজে দুর্নীতি কমন হারে বললে হবে না, এখানে এই জাতীয় কোনো দুর্নীতি কোথাও হয়নি। এখন আমাদের অর্থনৈতিক যে স্বাস্থ্য দপ্তরের তো দুর্নীতি, অনেক দুর্নীতির খবর আমরা পেয়েছি। এমনি সর্বশেষ যেটি বলি, গোপালগঞ্জে বঙ্গমাতা নামে যে হসপিটাল, সেই হসপিটালও সরবরাহ ক্ষেত্রে
অভিযোগ পত্রিকায় এসেছে যে স্বাস্থ্যমন্ত্রীর ভাগ্নে বা ভাতিজা তিনি সরবরাহকারী কি পরিমাণ দুর্নীতি করেছেন, 500 টাকার জিনিস 4000 টাকা 5000 টাকায় সরবরাহ করেছেন। দেখুন, আমি এইটা পত্রিকায় নিউজটা দেখেছি, আমি বিশ্বাস করি যে কোনো দুর্নীতিকে ছাড় দেওয়া হয় না। জিলুর ভাই, আপনি জয়নাল ভাই জানেন, আমি একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় বালিশকাণ্ড এবং এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে আমরা কিন্তু একজনাকেও ছাড় দিয়েছিলাম না। আমরা এই সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স যে কর্মসূচিটা, সেই কর্মসূচিটা কিন্তু বাস্তবায়ন করে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কাউকে ছাড় দেন না। আমি আশা করি যে বিষয়টা তদন্ত হবে, তদন্তের ভিতর থেকে যদি এই পত্রিকায় প্রকাশিত সংবাদের সত্যতা প্রতিভাত হয়, নিশ্চয়ই হি উইল ফেস দি কনসিকুয়েন্স। এখন দুর্নীতি কিন্তু নাই এটা বলা যাবে না। আমাদের ওই ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু হয়েছে 1957-এ, 1957 সালে হয়েছে। অর্থাৎ তখনও দুর্নীতি ছিল, দুর্নীতি পরেও ছিল, এখনো আছে, আগামীতেও দুর্নীতিকে একেবারে বিনাশ করতে পারবেন না। দুর্নীতিকে কতটা নিয়ন্ত্রণ করা যায়, অতীতে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, আর আমাদের সময় দুর্নীতি যেই করছে তাদের কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। এই জন্য প্রতিদিন আপনার চ্যানেল সহ বিভিন্ন চ্যানেলে কিন্তু শিরোনাম হয়ে আসছে, আজ অমুক গ্রেপ্তার, অমুকের বিরুদ্ধে মামলা হয়েছে, চার্জশিট হয়েছে, চার্জশিট অনুমোদন হয়েছে, এফআইআর অনুমোদন হয়েছে। দুর্নীতির প্রশ্নে কিন্তু কোথাও ছাড় দেওয়া হয় নাই। তবে একটা জিনিস আমি বলতে চাই নাগরিক হিসাবে, দুর্নীতিবাজদের লিঙ্ক অফ চেইনটা অনেক শক্তিশালী। তারা এত প্রভাবশালী হয়, তাদের বিভিন্ন স্তরে এত স্ট্রং তাদের লিঙ্ক থাকে, সেই ক্ষেত্রে হঠাৎ করেই রাতারাতি কিন্তু সবাইকে বিনাশ করে দেওয়া সম্ভব না। আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের ফ্রন্ট অর্গানাইজেশনের দায়িত্বে থাকা একাধিক নেতৃবৃন্দকে দল থেকে বের করে দেওয়া, তাদের বিরুদ্ধে মামলা করা, অনেকে কারাগারে রয়েছেন, এগুলো কিন্তু অতীতে কোনোদিন হয়নি। এটা প্রধানমন্ত্রী চান যে দুর্নীতি যেই করবেন তার কোনো দল নাই, মত নাই, সে কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আর একটা বিষয় জিল্লুর ভাই, আপনি বলছেন যে গরিব মানুষদের, আমাদের অর্থনৈতিক সক্ষমতা আমরা কেন তাদের দেখছি না। না, দেখছেন না আমি বলিনি, আমি বলছি যে বলা হয় যে এটি সম্ভব 2-3 মাস ঘরে রেখে তাদেরকে সহায়তা দিয়ে, কারণ পেটের দায়িত্ব সবাই বের হয় বলে বলা হচ্ছে, তাদেরকে ঘরে রাখা সম্ভব, সেই আর্থিক সামর্থ্য বাংলাদেশের আছে। বাংলাদেশের আর্থিক সামর্থ্য, অর্থনীতিবিদরা বলেন, শেখ হাসিনা অর্থনীতিবিদরা বলে থাকেন, আর্থিক সক্ষমতায় বাংলাদেশকে নিয়ে আসছেন। সে কারণেই কিন্তু জয়নাল ভাই 3-4টে উদাহরণ দিলেন। আমি কোনো পত্র পত্রিকায় কোথাও দেখিনি যে বাংলাদেশের কোনো প্রান্তে কেউ না খেয়ে মারা গেছে। আমাদের কিন্তু বাসন্তীকে জাল করিয়ে দেওয়ার ঘটনার কথা আমরা কিন্তু ভুলে যাই না। এই জাতীয় অভিযোগ উত্থাপন জয়নাল ভাই করছেন, এর কোনো বেসিস আছে বলে আমার মনে হয় না। আমরা 3 থেকে শুরু করে প্রতিটি উপজেলায় আমাদের কন্ট্রোল রুম রয়েছে, যেখানে খাবারের চাহিদা সেখানে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। করোনা শুরু হওয়ার পরের থেকে মসজিদের ইমাম, আপনার মন্দিরের পুরোহিত থেকে শুরু করে জুতা পালিশ করা লোক থেকে শুরু করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, সকলকেই কিন্তু খাবারের চাহিদা মেটানো, তাকে অন্যান্য সহায়তা দেওয়া, ইভেন মাদ্রাসার যারা এমপিওভুক্ত শিক্ষক না তাদেরও সহায়তা করা হয়েছে। এই কোরবানির পূর্বক্ষণে দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, নৌ পরিবহন শ্রমিকদেরকে 450 কোটি টাকা দেওয়া হচ্ছে। শহর এলাকায় নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ওএমএস পরিচালনা করা হয়েছে 150 কোটি টাকার। 333 নাম্বারে ফোন করে খাদ্য সহায়তার জন্য বরাদ্দ রাখা হয়েছে 100 কোটি টাকা। 1500 কোটি টাকা গ্রামীণ এলাকার কর্মসৃজন কার্যক্রমে অর্থায়ন করা হয়েছে। পর্যটন খাতে হোটেল, মোটেল, থিম পার্কের কর্মচারীদের বেতন পরিশোধ, ঋণ পরিশোধের জন্য 1000 কোটি টাকা দেওয়া হচ্ছে। সর্বত্র কিন্তু চেষ্টা করা হচ্ছে। এখন জিলুর ভাই ধরেন একটা হোটেলের কর্মচারী, আবার রিক্সা চালকদের আমরা সবাইকে একসঙ্গে ঘরে ঢুকিয়ে দিলাম, সবাইকে বললাম ঘরের ভিতরে বের হবা না, আপনার সবকিছু কিন্তু চাকা অচল হয়ে যাবে। আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে কিছু কাজ করা, জনসমাগম বেশি না করা। আবার আমি যে মন্ত্রণালয়টা আছি, এই মন্ত্রণালয়ে যারা কোভিডে অন্যান্যভাবে ক্ষতিগ্রস্ত সেই মানুষদের কিন্তু আমরা 9000 কোটি টাকা প্রণোদনা দিয়েছি, যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে। সর্বত্র কিন্তু চেষ্টা করা হচ্ছে, কিন্তু একসঙ্গে সকল মানুষকে টাকা দিয়ে ঘরের ভিতর আবদ্ধ করে রাখার মতো অবস্থা হলে দেশটি কিন্তু অচল হয়ে যাবে। আপনি আজকে হোটেলে খাচ্ছেন না, কিন্তু সেখান থেকে খাবার কিন্তু সংগ্রহ করে নিচ্ছেন। আপনি একটা রিক্সা চালক যে, তাকে কিন্তু একেবারেই বাসার ভিতর আটকে রাখলে দেশের অবস্থাটা হবে কি? গণপরিবহন বন্ধ, রিক্সা চালক বন্ধ হয়ে যাবে। এরকম ভাবে সব খাত কিন্তু টোটালি বন্ধ করে দেওয়ার মতো দীর্ঘ সময়ের জন্য করা হয় না। মানে বিজ্ঞান ভিত্তিক যে আলোচনা সেটি হচ্ছে যে আপনি এটি 2 থেকে 3 সপ্তাহের জন্য করবেন সবকিছু, মানে লকডাউন মিন্স লকডাউন না। লকডাউন মিন্স লকডাউন, আপনার সঙ্গে একমত।
কিন্তু কিন্তু দেখেন আমরা তো এই দেশে করছি কিন্তু মাসের পর মাস ধরে করছি, গত বছর থেকে যদি কয়েক দফা কয়েক মাস হবে, কিন্তু আমরা ঢিলে ঢালা ভাবে করছি। কিন্তু বিশেষজ্ঞরা বলেন যে এটি আসলে করা উচিত ছিল 2 থেকে 3 সপ্তাহ, একেবারেই পুরোপুরি করলে নিয়ন্ত্রণ অনেকখানি করে ফেলা সম্ভব হতো। না, আপনি কারেক্ট বলছেন। আমাদের কিন্তু বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি আছে, এখন তারা বিভিন্ন বিশেষজ্ঞরা তো সময়। সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত নয়, যেমন এই যে শিথিল করা হলো, আমরা যদি জানি টেকনিক্যাল কমিটিতে যারা আছেন তারা অনেকেই এর সঙ্গে একমত নন। দেখুন, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কিন্তু সবকিছুকে দেখতে হয়। শুধুমাত্র কোভিড চিন্তা করলে হবে না, আপনার অর্থনীতির চাকাকেও যেমন সচল রাখতে হবে, আপনার বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়ে রাখতে হবে। দেখবেন জয়নাল ভাই যে প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন, সেখানে আইনজীবীদের দাবি কিন্তু যে সকল কোর্ট খুলে দিতে হবে। গ্রাস রুটে কিন্তু আইনজীবীদের দাবি কোর্ট খুলে দিতে হবে, বিচার ব্যবস্থা কিন্তু উন্মুক্ত করে দিতে হবে। সেখানে কিছু ফিজিক্যালি, কিছু ভার্চুয়ালি, এরকম ভাবে কিন্তু আপনাদের পোশাক শিল্পের জায়গা দেখুন, অন্যান্য শ্রমের জায়গা দেখুন, নানাভাবে কিন্তু অনেক কিছুকে চালিয়ে রাখতে হয়। কোভিড কালীন সময়ে বিশেষজ্ঞ কমিটির মতামতটাকে অবশ্যই প্রাধান্য দেওয়া হয়, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক কিছুই ভাবতে হয়, যে রাষ্ট্রের চাকা স্থবির হয়ে না যায়, সে বিষয়টাকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। জি, অ্যাডভোকেট জয়নুল আবদিন। আহ, আমার ভাইকে ধন্যবাদ যে লাখে লাখে শূন্য মরে কাতার কাটি আর সুমারও করিয়ে দেখি ৫৫,০০০। তো এখানে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কথা বললেন আমার ভাই। তো এই টাকাগুলো যদি আমাদের দেশের সাধারণ মানুষরা যদি পেত এবং এই লকডাউনের সময় যদি তাদের ঘরে খাবার থাকতো, তাহলে আমার বিশ্বাস যে কোনো লোক বেরিয়ে আসতো না। আপনার এই গত 2 দিন আগেই আপনার পরিবহন শ্রমিকের একজন তার বাসায় নিয়ে এই আপনার মিডিয়ার লোকজনদেরকে দেখিয়েছে, দেখেন আমার বাসায় খাবার নাই, আমার ছেলে পেলে নিয়ে আমি কি অবস্থার মধ্যে আছি। আর আমার ভাই বললেন যে আমি একটি কথা বলছি যে মানুষ মরে নাই। আরে আত্মহত্যা করে মরেছি, এটা এই মিডিয়ার মধ্যে আসছে, এটা আমার কথা না, এটা মিডিয়াতে আসছে। তো যাই হোক, তো কথাটা হচ্ছে যে আজকে আপনারা বলছেন যে আপনারা হাজার হাজার কোটি টাকা এখানে ওখানে বিলি করেছেন। এই টাকাটা বা কোথায় গিয়েছে এবং কিভাবে গিয়েছে এটার হিসাব আপনাদের কাছে আছে কিনা আমার জানা নেই। এখানে আরেকটি বিষয় আপনি বলেছেন যে অক্সিজেন নিয়ে কোনো দুর্নীতি হয় নাই। আপনার খুলনাতে এই গত 2 দিন আগেও বলেছে যে 100 টাকা দিলে অক্সিজেন পাওয়া যাবে, আর 100 টাকা না দিলে অক্সিজেন পাওয়া যাবে না। এই কাজগুলো কারা করে? সেখানে মনিটরিংটা কোথায়? আপনার আরেকটা বিষয় হলো যে আপনার প্রাথমিক অবস্থা আমরা শুনেছিলাম যে কয়েক হাজার বা আপনার কর্মী, এই নার্স, তারপরে টেকনিশিয়ান নিয়োগ করা হবে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে মাত্র কয়েকজন নিয়োগ দিয়ে বাকি সব নিয়োগ বন্ধ করে দেন, যার কারণে প্রেস ক্লাবে আমরা দেখলাম যে এর কয়েকদিন পরেই মিছিল হলো যে আমাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই, শুধু টাকা পয়সা নিয়ে যাদেরকে নিয়োগ দেওয়ার তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই হয়েছে দুর্নীতির অবস্থা। আপনারা এখন পর্যন্ত এই যে প্রথম শুনলাম একজন ডিজিকে আপনারা বিদায় করে দিলেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলেন আজ পর্যন্ত দেশের মানুষ জানলো না। আপনারা বলেন যে জিরো টলারেন্স, ওই যে এক মহিলা এই যে করলেন, তিনি এখন শান শওকতে আছেন, তার বিচার এখন পর্যন্ত হয় নাই। আপনার কোন দুর্নীতিটার, এই স্বাস্থ্য খাতের কোন দুর্নীতিটার বিচার হয়েছে এটা আমার জানা নাই। জিল্লু ভাই জানা আছে কিনা আমি জানি না। কথাটা হচ্ছে আজকে এই স্বাস্থ্য খাত নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, আগে তো বালিশ কেলেঙ্কারি যা গেছে তাদের বিচার কি হয়েছে এটা দেশের মানুষ জানে। কোনো বিচার টিচার কি হয়েছে না হয়েছে, তাদের চাকরি গেছে না কি হয়েছে, এই পর্যন্ত, কিন্তু এরপরে আর কিছুই হয় নাই এখানে। আর এই যে একের পর এক স্বাস্থ্য খাতের মধ্যে যে ভূত ঢুকেছে, এই ভূত আপনারা এখন পর্যন্ত বের করতে পারেন না। অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যে পরিস্থিতিটা যদি এরকমই হয়ে থাকে আপনি যেরকম বর্ণনা করছেন, তাহলে বিরোধী রাজনৈতিক দল হিসেবে আপনাদের দায়িত্ব কি?
যারা অতীতে ক্ষমতায় ছিলেন ভবিষ্যতে আসতে চান, আপনাদের কি দায়িত্ব, আপনারা কি ভূমিকা পালন আমরা করছেন? ভবিষ্যতে আসতেছি কি না আসতেছি, সামাজিক ভূমিকা বা রাজনৈতিক ভূমিকা কি পালন আমরা করেছেন? আমরা আমরা কিন্তু সবসময় সাহায্য সহযোগিতা করতে করে যাচ্ছি। আপনি দেখবেন আমাদের বহু জায়গায় যাদের সামর্থ্য আছে তারা গরিব মানুষের মধ্যে যা যতটুকু পারে তারা তা বিলি করছে। সুতরাং তারা কিন্তু তাদের ক্ষমতা মতো তারা চেষ্টা করছে। এখন কথাটা হলো সব ক্ষমতা সরকারের হাতে, গভর্নমেন্ট বা টাকা পয়সা তাদের হাতে, আপনার জনবল তাদের হাতে, মন্ত্রণালয় তাদের হাতে। মন্ত্রী সাহেবের বিরুদ্ধে এত এলিগেশন, এই যে আপনি গোপালগঞ্জে যে তার ভাইয়ের ছেলের সম্বন্ধে এলিগেশন, কিন্তু মন্ত্রী সাহেবের বিচার কোথায়? কোনো মন্ত্রী সাহেবের তো কোনো বিচার দেখলাম না। আর ভারতের কথা বলা হচ্ছে যে ভারত এতগুলো স্টেট, তারা আজকে দেখেন তারা আজকে 2% মধ্যে নামিয়ে এনেছে, আর আমাদের 5% থেকে এখন 29% চলে গেছে। আমাদের দেশটা তো ভারতের মতো অত বড় দেশ না, কিন্তু এই ছোট দেশের মধ্যেও আমরা সেটা করতে পারি নাই। ভারতের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী এখনো বহাল তবিয়াতে রয়েছে। তো আমি বলি না যে এই আপনি কালকে এই স্বাস্থ্যমন্ত্রীদের বিদায় করে দেন, কিন্তু কথাটা হচ্ছে এই বিভাগটাকে এমন ভাবে ঢেলে সাজানো দরকার, কারণ কোভিড কিন্তু আমাদেরকে সহসা ছাড়ছে না। তার কারণ আমরা একবার ভেবেছিলাম বোধহয় কোভিড থেকে আমরা বোধহয় রক্ষা পেয়েছি যখন 5% হলো। এখন এই যে আপনার কোরবানির সময় হাজার হাজার মানুষ, হাজার হাজার গরু এই 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 ঢাকা শহরের মধ্যে ঢুকবে, তারপরে আবার এরা বেরিয়ে যাবে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে। সেই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। টিকার কথা বলা হয়েছে, আমার ভাই টিকার কথা বলেছে যে তারা আগেই টিকার দিয়ে, হ্যাঁ টিকা একটা ব্যবসায়ী কোম্পানিকে দিয়েছিলেন এবং তিনি একটা কন্ট্রাক্টও করেছিলেন, এবং সেই কন্ট্রাক্টে দেখা যায় কিছুদিন সাপ্লাই করে তারপরে তারা সেটা আবার বন্ধ করে দিয়েছে। এখন আমরা বিভিন্ন জায়গায় হাত পাততেছি, যাই হোক ইন দি মিড টাইম কিছু এসেছে, বা আজকে দেখলাম যে বিভিন্ন জায়গায় মানে অব্যবস্থার কারণে আপনার যাদের টিকা পাওয়া বেশি দরকার আছে, বয়স্ক মানুষ, তারা অনেক পিছনে পড়ে গেছে, আর অন্য লোকেরা সামনে এগিয়ে গেছে, সেখানেও একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে চলে যাচ্ছে। আমি বলছি না যে সরকার বা আমার ভাইয়েরা চেষ্টা করছেন না, চেষ্টা করছেন, কিন্তু কথাটা হচ্ছে যে এই দুর্নীতিবাজ দিয়ে কিন্তু হবে না। এই এই যাদেরকে দিয়ে ওনারা চেষ্টা করছেন তাদেরকে দিয়ে হবে না। আর একটা বিষয় হচ্ছে এখানে আমরা জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে ইনভলভ করতে পারতেছি না। আপনি দেখেন নিম্ন পর্যায়ে যাই হোক, বিনা ভোটে হোক, যেভাবেই হোক, তারা তো একটা জনপ্রতিনিধি, তারা জনগণের প্রতিনিধি, তাদেরকে কিন্তু ব্যাপকভাবে ইনভলভ করা দরকার এই সমস্ত ক্ষেত্রে, কিন্তু সেই ইনভলভমেন্টটা নাই। এখানে কারা ইনভলভ হয়েছে? আপনার ব্রুকলেটটা ইনভলভ হয়েছে। এই এই প্রসঙ্গে একটি কথা বলতে হয়। আজকে আপনি দেখেন প্রধানমন্ত্রী যে ঘরগুলো দিলেন, সেই ঘরগুলোর দায়িত্ব দিলেন এই আপনার টিএনওদেরকে, কোথায় কাদার মধ্যে ঘর উঠে দিয়েছে। আপনি এই অবস্থা যদি চলতে থাকে তাহলে পরে এই দেশে আপনি এই যে কোভিড যে আমাদেরকে যেভাবে গ্রাস করেছে, এবং আমরা এখন আমার মনে হয় এই পৃথিবীর মধ্যে একটা কয়েকটা দেশের মধ্যে খুব কাছাকাছি 7-8-এর মধ্যে আমরা চলে এসেছি। আর অন্য জায়গার কথা আমি বলতে চাই না, আমাদের নিজেদের কথাই বলতে চাই। আমরা কিন্তু খুব একটা বড় দেশ না, আমরা এই এই ভারতের মতো বা চায়নার মতো বা আমেরিকার মতো এতগুলো স্টেট আমাদের এখানে নাই, ব্রিটেনের মতো এতগুলো স্টেট আমাদের এখানে নাই। এটা ঘনবসতি এলাকা, কিন্তু এলাকাটি অনেক ছোট। আর আমি সবসময় একটা কথা বলি, আমাদের দেশের লোকগুলা কিন্তু ভালো, আমাদের দেশের লোকদেরকে খুব খারাপ বলা যাবে না। খারাপ হচ্ছে এই যারা এই আপনার আমরা ভালো ডাইনিং টেবিলে খায়, যারা এই উপরে উঠা বসা, এবং যাদের ওই আমার ভাই একটা সত্য কথা বলেছে, তাদের রুট অনেক শক্ত, সেই সেই রুটের সাথে যাদের যোগাযোগ, তারাই কিন্তু আসলে খারাপ। এই সাধারণ মানুষরা খারাপ না। সাধারণ মানুষকে খাওয়া দিয়ে ঘরে বসায় রাখেন, তারা ঘরে বসে থাকবে, লকডাউন সাকসেসফুল হবে। আর শুধু শুধু ফার্স্ট লকডাউন করে আপনি মানুষকে কষ্ট দেওয়ার কোনো অর্থ হয় না।
আমি মনে করি যে এই যে আগামীতে যে আবার যে এর পরে কোরবানির পরে যে লকডাউনটা আসবে, সেই লকডাউনটা এই পিছনের অভিজ্ঞতা থেকে তারা অভিজ্ঞতা নিয়ে আগামী লকডাউনটা জনসম্পৃক্ততা করে সকল পেশাজীবী এবং রাজনীতিবিদ এবং স্থানীয় প্রতিনিধি সকলকে নিয়ে তারা এই সমস্যার সমাধান করবে এবং বলেন যে হাজার হাজার কোটি টাকা যেটা জনগণের জন্য দেওয়া হয়েছে সেটা যাতে জনগণ পায় এবং তারা যাতে এই খাবার জন্য অন্তত বাইরে বেরিয়ে না আসে, সেই দিকটা যদি তারা লক্ষ্য করেন তাহলে পরে আমার বিশ্বাস যে এই কোভিড থেকে আমরা অন্তত কিছুটা রেহাই পেতে পারি। আসবো আবার আপনার কাছে। মিস্টার মিনিস্টার, অনেকেই বলে থাকেন যারা আপনাদের প্রতি সহানুভূতিশীল তারা যে হ্যাঁ আন্তরিকতার কোনো অভাব নেই, খানিকটা এরকম অ্যাডভোকেট জয়নুল আবেদিনও বলছেন যে আন্তরিকতার অভাব নেই, কিন্তু অভাবটা হচ্ছে পরিকল্পনা আর ব্যবস্থাপনার, আর তার সঙ্গে তো দুর্নীতি সহ অন্যান্য বিষয় আছেই। দেখুন, কোভিড ম্যানেজমেন্টের তো অভিজ্ঞতা আমাদের ছিল না। আমরা কিন্তু যখন যেখানে যে সমস্যা সেটাকেই আমরা মোকাবেলা করার চেষ্টা করছি এবং এই ক্ষেত্রে যারা এক্সপার্ট এই মেডিকেল সেক্টরে তাদের সমন্বয়ে কিন্তু বিভিন্ন রকম কমিটি করা হচ্ছে, তাদের পরামর্শ নেওয়া হচ্ছে, সেটা দলমত নির্বিশেষে সকলের পরামর্শ নেওয়া হচ্ছে। কখনো কখনো লেজে গোবরে অবস্থা দৃশ্যমান হয়, এটা ধরুন বলা হয়েছে ভ্যাকসিনের রেজিস্ট্রেশনটা এলাকায় গিয়ে করেন, পরে দেখা গেল না সেই ব্যক্তিরা প্রবাসে যাবে, তাদের ঢাকা থেকে করানো দরকার। আমাদের তো এই সকল বিষয় হঠাৎ করে সব অভিজ্ঞতা ছিল না। আমাদের সেই জায়গায় কিন্তু আমরা অভিজ্ঞতা নিয়ে কাজ করতেছি, কোথাও কিন্তু একেবারে লেজে গোবর অবস্থা না। আমাদের একেবারে গ্রাসরুট পর্যন্ত ভ্যাকসিনেশনের যে কর্মসূচিটা, এর ভিতর কোথাও কিন্তু ডিসিপ্লিন ব্রেক হয়েছে অথবা অন্য কোনো নিয়ম কানুন হয়েছে এটা না। আপনি দেখুন ডিজিটাল পদ্ধতিতে সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন দেওয়ার ভিতর থেকে সেখানে কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের কপিটা ব্যবহার করা হচ্ছে যে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট বয়সের তিনি যেন কোভিডের ভ্যাকসিনটা পেতে পারেন এবং তাকে টাইমলি বলা হচ্ছে আপনি এত তারিখ অমুক সেন্টার যাবেন, সেখানে আপনাকে ভ্যাকসিন দেওয়া হবে। কাজে এরকম ভাবে কিন্তু করা হচ্ছে তা না। এখন সবকিছু কিন্তু একেবারে 100% স্মুথলি হয়ে যাচ্ছে কথা বলবো না। পৃথিবীর অনেক উন্নত দেশের সরকার প্রধানরা তো আকাশের দিকে তাকিয়ে মানে মনে হয় যেন আল্লাহর কাছে সব ছেড়ে দেওয়ার মতো ঘটনা তো ঘটেছে। বাংলাদেশে কিন্তু সেটা ঘটেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন যে দেশের প্রতিটি মানুষকে দলমত নির্বিশেষে কৃষক শ্রমিক মেহনতি মানুষ ধনী দরিদ্র সকলের স্বাস্থ্য সুরক্ষা কিভাবে দেওয়া যায় সেজন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি। এখন কোভিডের জয়নাল ভাইরা যেটা বলে যে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, আসলে কোম্পানিকে দেওয়া হয়নি। আমরা কিন্তু চুক্তি করেছি প্রোডাকশনের দায়িত্বপ্রাপ্ত বা প্রোডাকশন যারা করেন সেই কোম্পানির সঙ্গে। তাদের বাংলাদেশস্থ এজেন্ট একটি কোম্পানি, ওই বাংলাদেশস্থ এজেন্ট কোম্পানির সঙ্গে কিন্তু আমাদের কোনো কন্ট্রাক্ট না। আমরা যাদের সঙ্গে কন্ট্রাক্ট করেছি তাদের লোকাল এজেন্ট। জয়নাল ভাই কাস্টমসের মামলা করতেন, সবচেয়ে বেশি কাস্টমসের মামলা করতেন। উনি জানেন বিদেশে একটি জাহাজ আসলে সেই জাহাজের বাংলাদেশে একটা প্রিন্সিপাল থাকে, রিপ্রেজেন্টেটিভ থাকে। এখন সেই রিপ্রেজেন্টেটিভ তাদের কাছ থেকে যদি একটা কমিশন পায় বা না পায় সেটা কিন্তু উই আর নট কনসার্ন, এই জন্য আমরা কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে করিনি। এবং সেই মুহূর্তে তো পৃথিবীর চীন রাশিয়া অন্যান্য দেশের ভ্যাকসিন কিন্তু তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্লিয়ারেন্স পায়নি, অনুমোদন পায়নি, ফলে আমরা অন্য দেশের উপর নির্ভর করার মতো অবস্থা হয়নি। এখন কিন্তু চীন রাশিয়া সহ যে সকল দেশ পেয়েছে তারা আমাদেরকে ভ্যাকসিন দিচ্ছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে, ভ্যাকসিন আসা শুরু হয়েছে এবং ডিসেম্বরের ভিতরে 5 কোটি মানুষ ভ্যাকসিনেশনের আওতায় আসবে। দুর্নীতির কথা জয়নাল ভাই আবারও বলছেন। দেখুন, দুর্নীতি ধরার কারণেই কিন্তু দুর্নীতি দৃশ্যমান হয়, আর দুর্নীতি অনেক ধরলে তখন মনে হয় যে দুর্নীতি আছে। আর দুর্নীতি যদি না ধরা হতো, পত্র পত্রিকায় না আসতো, দুর্নীতি নিয়ে মামলা করা না হতো, তাহলে কিন্তু চোখের সামনে দুর্নীতি আসতো না। আমি বলবো যে দুর্নীতি ধরতে গিয়ে কিন্তু যারা ধরে তাদেরকে অনেক সময় অভিযুক্ত করা হয়, এটাও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বাস্তবতা। এক মহিলার কথা বলছেন সাবরিনা অন্যরা, সেই মহিলা কিন্তু পাপিয়া, তারা কিন্তু জেলের ভিতরে আছে। জেলের ভিতর থাকাটাকে জয়নাল ভাই আরামায়েশ বলছেন কেন আমি বুঝতে পারতেছি না। তাদের একটি জেলে আজকাল অনেকে আরামায়েশ থাকেন বলে, অনেকে নাকি আরামায়েশে থাকেন জেলে। না, জেলে তো এখন তো জেল তো আমাদের, আমি জিলুর ভাই আমি তো মনে করিয়ে দিই,
আমি জিয়াউর রহমানের মার্শাল্লাহর সময় জেলে ছিলাম, এরশাদ সাহেবের সময় জেলে ছিলাম। তখন কিন্তু 2 পিস কম্বল ছাড়া আর কিছু ছিল না, ফ্যানও ছিল না। এখন কিন্তু ফ্যান আছে, টেলিভিশন আছে, টাকা দিলে যত ভালো ভালো খাবার, সব খাবারও আপনারা সেখানে পাবেন। কাজে টাকা থাকলে জেলের ভিতরে কিন্তু আপনি বিশ্বের অন্যান্য দেশের মতো একটু আয়েসি জীবনযাপন করার সুযোগ কিন্তু সেখানে আছে। তার অর্থ এই নয় যে সরকারের পক্ষ থেকে তাদেরকে মহা আরামে এসে রাখা হয়েছে যে আপনি দুর্নীতি করছেন, দুর্নীতিবাজ, আপনাকে ভালো অবস্থায় রাখা হবে। একজন কয়েদি বা হাজতির যে স্ট্যান্ডার্ডে থাকতে হবে সেই স্ট্যান্ডার্ডে তার ভিতরে তাদেরকে রাখা হয়। বিচার হয় নাই এই কথা কিন্তু জয়নাল ভাই ঠিক না। বিচার হয়েছে, তাদের একটা পার্টের মামলায় কিন্তু তাদের সাজাও হয়েছে। আপনি তো রেগুলার প্র্যাকটিসিং লয়ার, আমি না হয় অনেকদিন কোর্টে যেতে পারি না। তারা অ্যাপিলও করেছে, হাইকোর্টে তারা জামিন চেয়েছিল, জামিনও রিফিউজ হয়েছে। এরপরও জয়নাল ভাই বলে সাজা হয় নাই। আর একটা কথা জয়নাল ভাই বলছেন যে এত সাহায্য কাদের দেয়া হচ্ছে। জয়নাল ভাই আপনি সবই জানেন, কিন্তু যেহেতু বিএনপির ভাইস চেয়ারম্যান, এই জন্যই জাতীয়তাবাদী চশমায় দেখার কারণে আপনি আর কিছু দেখেন না। আমরা কিন্তু মোবাইল ফোনের মধ্য দিয়ে তাদেরকে প্রণোদনার টাকা দিচ্ছি। তাদেরকে নগদ যে সাহায্য, সেটা কিন্তু তার যে ন্যাশনাল আইডি কার্ড, সে আইডি কার্ডকে ফলো করে দেওয়া হচ্ছে যাতে থার্ড পার্সনের কাছে না যায়। যেটা রেজিস্টার হয়েছে সেখানে যদি দেখা যায় যে ওই ফোন নাম্বারটা অন্য কারো, সেখানে কিন্তু সেটা দেয়া হচ্ছে না। কাজে এটাকে কিন্তু হিসাব নিকাশ করে করা হচ্ছে। আপনার ঘর নির্মাণের কথা বলছেন, 1,23,000 ঘরের ভিতর থেকে 300 বা সামথিং এইরকম ঘরের কিছু অনিয়ম আসছে, সেই অনিয়ম তদন্ত করা হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত নিশ্চয়ই তাদেরকে ছাড় দেওয়া হবে না। এই জায়গাটা এমন ভাবে অভিযোগটা আনা হচ্ছে মনে হয় যেন সব শেষ হয়ে গেছে। 1,23,000 ঘরের ভিতরে 300 ঘরে অনিয়ম ধরা পড়ছে। সে অনিয়মের বিরুদ্ধেও কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। মনে রাখবেন যে সীমিত সংখ্যক টাকার ভিতর থেকে বঙ্গবন্ধু কন্যার স্বপ্নের যে একজন মানুষ গৃহহীন থাকবে না, সেই স্বপ্ন বাস্তবায়নের এই কর্মসূচিতে ন্যূনতম কোথাও কোনো ত্রুটি হলে সেটাকে ছাড় দেওয়া হয় না। আর একটা জিনিস জয়নাল ভাই যেটা বলছেন যে দৃশ্যমান না অনেক জায়গা, স্বাস্থ্য মন্ত্রণালয় অন্যান্য জায়গা দৃশ্যমান না, না অনেক কিছু দৃশ্যমান। আজকে কিন্তু কোথাও হাহাকার নাই। আমি যে শুরুতে বলছিলাম বাসন্তীকে জাল পরিয়ে তৎকালীন সরকারের বিরুদ্ধে যারা প্ররোচনা দিয়ে ভয়াবহ একটা নিউজ করিয়েছিল, পরে কিন্তু সেটা প্রমাণিত হয়েছিল এই কাজটি কিভাবে করা হয়। জিলুর ভাই আপনি প্রশ্ন করছিলেন জয়নাল ভাইকে যে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আপনারা কি করছেন। নারায়ণগঞ্জে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক লোক মারা গেছে। মানুষ মারা যাওয়ার পরে জয়নাল ভাইদের দল কিন্তু সেখানে যায় নাই। সব শান্ত হয়ে যাওয়ার পর গেছেন, যাওয়ার পর ফটো কম্পিটিশনে, ফটো তোলার কম্পিটিশনে মারামারি, 25 জন হসপিটালাইজড। ওনারা কিন্তু কাজ এইটাই করতেছেন। সেখানে কি ওনারা একটা ত্রাণ নিয়ে যেতে পারতেন না? বিপন্ন মানুষদের বাড়িতে গিয়ে বলে তোমাদের 500 করে টাকা দিলাম বা তোমাদের 5,000 করে টাকা দিলাম। বিএনপিতে তো ধনীর সংখ্যা কম না, কোন সহানুভূতি জানাইছে? ন্যূনতম সহানুভূতি জানান নাই। আবার জয়নাল ভাই একটু খোসা দিয়ে বললেন যে বিনা ভোটেও যদি গ্রামে ইলেক্টেড হয়ে থাকে তাদের নিয়ে করতে হবে। এখন যা কিছু হচ্ছে সেখানে কিন্তু ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, শহরের কাউন্সিলর সকলে মিলেই কিন্তু কাজ করতেছে। শুধু কি এমপিরা পারছেন না? না, এমপিদের কাজ কিন্তু সংসদে আইন প্রণয়নটা এমপিদের মুখ্য কাজ। আবার এলাকার যে আমরা তো সেটাই চাই, কিন্তু এমপিরা তো এলাকার সবকিছুতেই তাদের সম্পর্ক থাকে বলে জানি, এবং তাদের নজরের বাইরে তো কোনো কিছু হয় বলে জানি না। শুধু এবারই দেখলাম সংসদে কয়েকজন সরকার দলীয় সংসদ সদস্য সিনিয়র তারা অভিযোগ তুললেন যে এই কোভিডের সময় এমপিরা সুযোগ পাচ্ছে না, আমাদের দিয়ে পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, আমি একটা এলাকার এমপি। কোন এলাকার এমপিকে মাননীয় প্রধানমন্ত্রী বলেননি বা প্রশাসন বলেননি আপনি কোনো কাজ করবেন না। আমি এমপি হয়েছি, আমার পোস্টারের নিচে লেখা ছিল সেবা করিবার সুযোগ দিন, খেদমত করিবার সুযোগ দিন। মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে একটা মাস্ক দিতে আমাকে কেউ নিষেধ করছে? স্বাস্থ্যবিধি অনুসরণ করতে, তাকে উজ্জীবিত করতে কেউ নিষেধ করছে? আমার সামর্থ্য অনুযায়ী ত্রাণের সহায়তা দিতে কেউ নিষেধ করছে? কেউই করে নাই। প্রশাসন তার জায়গা থেকে কাজ করছে, রাজনৈতিক পলিসি তার জায়গা থেকে কাজ করতেছে। কে কিভাবে কি বলছেন আমি কারো প্রসঙ্গ নিয়ে বিতর্ক বা তর্ক, একমত দ্বিমত পোষণ না করে বলবো, আমাদের উপরে অর্পিত দায়িত্ব, আমরা জনগণের সেবক। সেই জায়গা থেকে আমার সেবা করার ক্ষেত্রে কোনো বাধা, প্রতিকূল অবস্থা কোথাও নাই। নির্বাচন নিয়ে জয়নাল ভাই একটু ফোন কেটে ছোট করে কথা বললেন। জয়নাল ভাই আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা কিন্তু 16ই জুলাই দ্বার প্রান্তে, মনে আছে আপনার 2007 সালে নির্বাচনকে নিরপেক্ষ চাওয়া হয়েছিল, দুর্নীতির বিচার চাওয়া হয়েছিল,
সেদিন কিন্তু নিরপেক্ষ নির্বাচন না দিয়ে 22 জানুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠান প্রায় করে ফেলা হয়েছিল। অনেকে কিন্তু ভোটে নির্বাচিত হয়ে গেছিলেন। উত্তাল আন্দোলনের মুখে সেটা কিন্তু আর সফল হয়নি। সেই নির্বাচিত ব্যক্তিরা কিন্তু আলোর মুখ দেখতে পারেননি। তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটাকে মেনে নেওয়া হয়েছিল, কিন্তু দেখা হলো যে তত্ত্বাবধায়ক সরকার যাদের হতে হবে তারা না হয়ে প্রফেসর ইয়াজউদ্দিন নিজেই বললেন, আমি রাষ্ট্রপতি, আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এভাবে তিনি সব দায়িত্ব গ্রহণ করে ফেললেন। তার বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্টে একটা রিট পিটিশন হয়, জয়নাল ভাই তখন কোর্ট অঙ্গনে ছিলেন, আমার স্পষ্ট মনে আছে। বিচারপতি আওলাদ আলীর কোর্টে রিট পিটিশনটা হওয়ার পরে আওলাদ আলী সাহেব বললেন যে ঠিক আছে, আমরা একটা রুল দিয়ে এক্সামিন করে দেখব যে উনি নিজে এই দায়িত্ব গ্রহণ করতে পারেন কিনা। তৎকালীন অ্যাটর্নি জেনারেল বললেন যে আমরা বিকালবেলা লাঞ্চ আওয়ারের পরের দিন আমি একটা আইন দেখাবো। লাঞ্চ আওয়ারের পরে একটা কাগজ এনে একটা ব্লু পেপারে এই বিচারপতিকে ধরিয়ে দিয়ে বললেন যে আপনার কোর্টে এই মামলার শুনানি হবে না। তখন কিন্তু সেই রিট পিটিশনের শুনানি হলো না। এর পরবর্তীতে কিন্তু বাধ্য হয়ে ইয়াজউদ্দিন পদত্যাগ করলেন, ফখরুদ্দিন দায়িত্ব গ্রহণ করলেন। ফখরুদ্দিন দায়িত্ব গ্রহণ করে দুর্নীতির বিচার যিনি চাইলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সর্বপ্রথম তাকেই গ্রেপ্তার করলেন। যিনি বাদী, যিনি ফরিয়াদি, তাকেই 16 জুলাই গ্রেপ্তার করা হয়েছিল। ইতিহাসের এই কালো অধ্যায়টা কিন্তু আমরা যখন আজকে টেলিভিশনে কথা বলছি সন্নিকটবর্তী। এর ধারাবাহিকতায় যে অবস্থান হয়েছিল এটা জয়নাল ভাই জানেন। এই জন্য গণতন্ত্রের কথা অ্যাডভোকেট সমর জাল করিম, আমি একটু আপনাকে থামিয়ে দিই, কারণ আমরা একটু শেষের দিকে চলে এসেছি। অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলবেন, তারপর আমি আপনার কাছে আসছি। আমার ভাই যে কথাটি বললেন, তিনি কিন্তু তার যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলছেন যে এই যে সেনাবাহিনীর যে আন্দোলনটা করেছে, সেনাবাহিনী যে গ্রেফতার করেছে, সেনাবাহিনীর যে কর্মকাণ্ড, এটা হচ্ছে আমাদের আন্দোলনের ফসল, এবং সেই ফসলেই তারা ভোগ করছেন, এবং 2008 সন থেকে তারা এখন পর্যন্ত ক্ষমতায় আছে। যদি সেই দিন সেই অবস্থা না হতো তাহলে হয়তো এখন তারা ক্ষমতায় থাকতেন কিনা সেটা হয়তো আমার ভাই বলবেন না বা জানেন না। কথাটা হচ্ছে সেই ওই পার্টে আপনারা সাকসেসফুল হয়েছেন, এবং সাকসেসফুল হয়ে আপনারা ক্ষমতা দখল করেছেন, ভালো করেছেন। কিন্তু এখন কথাটা হচ্ছে আপনি অনেক মুখস্থ কথাবার্তা বলতে অনেক পারদর্শী, এটা সকলে জানেন, কিন্তু আজকের প্রেক্ষাপটটা আপনি চিন্তা করেন যে আজকে যে অবস্থা হচ্ছে দেশে। আপনি বললেন তো যে কোথাও কোনো দুর্নীতি নাই। আপনি খুলনাতে মানুষ এই যে আজকে 2 বছর পর্যন্ত বা আপনার কোভিড শুরু হয়েছে, তারপর আপনার বেশ 6-7 মাস পর্যন্ত সীমান্ত এলাকায় আপনার এই কোভিডের প্রভাব আবার বেড়েছে, এবং সেখানে খুলনা বিভাগ একটা বড় একটা বিভাগ, সেই বিভাগে যে আইসিইউ দিতে হবে সেই জিনিসটা পর্যন্ত আপনারা পারলেন না, এবং না পেরে এখন উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাবার চেষ্টা করছেন। সেখানে আপনি মানুষ যে মারা যাচ্ছে, আপনি বলছেন যে না কেউ মারা যায় নাই, সেখানে আপনি বাপকে ফেলে দিয়ে ছেলে চলে যাচ্ছে। তার কারণ হলো যে তারা রক্ত করতে পারতেছে না। আপনার কি বলে অক্সিজেনের সিলিন্ডার আনতে গেছে কয়েক মাইল দূরে, এবং সেখান থেকে অক্সিজেন নিয়ে আসতে আসতে দেখা যায় যে তার বাবা চলে গেছে। এই অবস্থার মধ্যে আমরা আছি। তো আপনি যত কথাই বলেন না কেন, কথাটা হচ্ছে আপনাদের এখন এই যে এই কর্মকাণ্ড দেশের মানুষ কিন্তু অবলোকন করছে। আপনারা ভাববেন না যে এর থেকে আপনারা পার পেয়ে যাচ্ছেন। কথাটা হচ্ছে যখনই জনগণ থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে যায়, তখনই অন্য কারো উপরে নির্ভরশীল হয়ে যায়, এবং সেটাই আপনারা হতে যাচ্ছেন। আমরা বিরোধী দল বলেন এবং আমরা দেশের নাগরিক হিসাবে আমরা চাই দেশের মানুষ অন্তত এই যে মহামারী, এই মহামারীর থেকে অন্তত রক্ষা পাক, এবং এই রক্ষা পাওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, তার মধ্যে বড় পদক্ষেপ হচ্ছে আমি মনে করি যে স্বাস্থ্য বিভাগকে আপনাদের ঢেলে সাজানো উচিত, এবং স্বাস্থ্য বিভাগকে যদি ঢেলে সাজাতে না পারেন তাহলে কিন্তু আপনারা যত কথাই বলেন না কেন, ওই যে লাখে লাখে সৈন্য মরে, হাজার হাজার কোটি টাকার কথা আপনারা যতই বলেন না কেন, সাধারণ মানুষের কাঁধে পৌঁছবে না।
এই যে আপনার যে একটা এক্সপার্ট কমিটি করেছেন, সেই কমিটির লোকেরাই কিন্তু টকশুতে এসে বলে যে আমরা যা বুদ্ধি দেই সেই বুদ্ধি কোথায় যায় আমরা জানি না, এবং সে আমাদের কথা মতো তো কোনো কাজ হচ্ছে না, এবং আমরা তো সেভাবে ইনভলভ হতে পারতেছি না। আমরা আমাদেরকে একটা বলা হয়, আমরা একটা সাজেশন দেই, কিন্তু সেই সাজেশন মোতাবেক কিন্তু আপনার কাজ হচ্ছে না। তাই বলছি যে মাননীয় মন্ত্রী, আমরা সকলেই এই দেশের নাগরিক, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন গ্রামগঞ্জে থাকে। এই যে এই সময়টায় সবকিছু গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে, এবং আবার গ্রামগঞ্জ থেকে আবার এই আপনার কোরবানির পরে সব এখানে এসে পড়বে। তাই এখনো সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা অন্তত এই ব্যবস্থাটা গ্রহণ করুন যে আগামীতে অন্তত মানুষের যে কোভিড এর মধ্যে মানুষকে যেন বাইরে না আসতে হয়। এই লকডাউন আপনারা যেটা দিয়েছেন, বলেছেন যে 22 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত বেরিয়ে আসতে না হয়, সেই ব্যবস্থা করুন। না হলে এই কোভিড যে এখন 40%, এরপরে 50%, এবং এরপরে কাকে ধরবে এটা বলা খুব মুশকিল। ধন্যবাদ। ভারতের কত যদি 2% নামিয়ে আনতে পারে, তাইলে পরে আমরা কেন পারবো না? তার অর্থ হচ্ছে আমাদের প্রশাসনিক দুর্বলতা রয়েছে এবং আমাদের শস্যের মধ্যে ভূত রয়েছে। এই ভূত আপনাদেরকে মিস্টার মিনিস্টার। দেখুন, জয়নাল ভাইয়ের কিছু কিছু অনুভূতির সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কোথাও দুর্নীতি থাকলে সেটাকে নির্মূল করতে হবে, এটা কিন্তু আমাদেরও কর্মসূচি। তবে ওই জয়নাল ভাই একটা রং মেসেজ দিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলছে সেনাবাহিনী যা করতেছে এই করতেছে সব আমার আন্দোলনের ফসল। শেখ হাসিনা বলছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের আন্দোলনের ফসল। তিনি এ কথা বলেন নাই যে সেনাবাহিনী যা করতেছে অর্থাৎ তাকে গ্রেপ্তার করছে সেটাকে তিনি বৈধ বলছেন। এই শব্দটা জয়নাল ভাই বাইরে একটা ভুল মেসেজ যাবে। শেখ হাসিনাকে কর্মকাণ্ড, আমি একটু শেষ করি, আমার সময়টা শেষ হয়ে জয়নাল ভাই আমাকে একটু বলতে দেন যে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আপনারা দিতে চাননি, সেইটা আন্দোলনের মুখে আপনারা দিতে বাধ্য হয়েছেন। সেই কথা তিনি বলছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার, আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন, আমাদের হাতে সময় নেই তো বেশি, প্লিজ। সময় নাই, একটু জয়নাল ভাই আমাকে একটু বলতে দেন, একটু বলতে দেন আমাকে, প্লিজ একটু বলতে দেন। এই গ্রেপ্তার প্রসঙ্গটা আমি নিয়ে আসছিলাম এই কারণে, গণতন্ত্রকে বিনাশ করা, গণতন্ত্রকে ধ্বংস করার যে প্রসেস ছিল সেই প্রসেসটাকে আমি খুব কাছের থেকে দেখেছিলাম। আমি একেবারে মামলা হওয়ার দিন থেকে, মামলার কপি সংগ্রহ করার থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম লয়ার হিসেবে প্রতিদিন স্পেশাল কোর্টে গিয়ে কাছের থেকে দেখেছিলাম। আমিও বহু মামলা করছি, অনেকে মামলা করতে যেতে চায় নাই। আমি একটু বলি, আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন না ভাই, আপনি বলতে পারবেন, আমাকে একটু সময় দেন। আমি বলছি যে এই কারণে যে কাছের থেকে দেখেছি, উনি কখনো বলেন নাই যে অন-11 সরকারের অবৈধ কর্মকাণ্ডকে উনি বলেন নাই যে এগুলো সব আমার আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে সেখানে আসছে। খুলনায় যে বাবাকে ফেলে যায়, বাবাকে ফেলে যাওয়ার সাম্প্রতিককালের যে ঘটনাটা, সেটা হলো পারিবারিক কোন্দলে বাবার দায়িত্ব কেউ নিচ্ছেন না, তারা ফেলে যাচ্ছেন। এরা তো সন্তান নামের কুলঙ্কার। তারা খুলনায় যে করোনার ভয়াবহ পরিস্থিতি, খুলনার বর্ডার কিন্তু ইন্ডিয়ান বর্ডার, ইন্ডিয়ান ভাইব্রেন্ট সেখানে সম্প্রসারিত হওয়ার কারণে খুলনায় একটা খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন যে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে আরো বেশি সম্প্রসারিত করা দরকার, সেই লক্ষ্যে কিন্তু আমরা সকলে মিলে কাজ করছি। কাজ করা হচ্ছে না তা না। আর রাজনৈতিক পলিসি এবং সেটাকে ইমপ্লিমেন্টেশনের সঙ্গে সরকারের যারা পলিসি মেকার থাকে, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ থাকে, জনপ্রতিনিধি, তারা এবং যারা ব্যুরোক্রেসিতে থাকে, তারা সমন্বিতভাবে কিন্তু সেখানে কাজ করছে। আমি যে কথাটা বলছি যে দায়িত্বশীল বিরোধী দল হিসাবে, বাংলাদেশের সর্ববৃহত্তম দায়িত্বশীল বিরোধী দল হিসাবে বিএনপির জায়গাটা কি, বিএনপি কি ভূমিকাটা পালন করছে, বিএনপি কি তারা ডিস্ট্রিক্ট ওয়ারি তাদের বিভিন্ন ড্যাবের কমিটি আছে, বিভিন্ন জায়গায় তাদের ধনী লোকরা আছে, তাদের সাবেক জনপ্রতিনিধিরা আছে, তারা কোন কোন জায়গায় ত্রাণ সহায়তা করতেছেন, তারা কোথায় মানুষকে উদ্বুদ্ধ করতেছেন, তারা কোথায় মাস্ক বিতরণ করতেছেন, তারা বরং নিজেরা হই হুল্লোড় করে একটা দুর্ঘটনা দেখতে যায় মারামারি করে 25 জন হসপিটালে। প্রতিদিন সমালোচনা না করে দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দলকে এগিয়ে আসা দরকার, বিরোধী দলের যে ডাক্তার আছে তাদেরও এগিয়ে আসা দরকার। সরকার চেষ্টা করছে এবং কোনো ব্যক্তির কোনো ভালো সাজেশনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু অবজ্ঞা করেন তা না।
তার আন্তরিকতা রয়েছে যে বাংলাদেশের প্রতিটি মানুষকে তাকে খাইয়ে বাঁচিয়ে রাখতে হবে, পরনের ব্যবস্থা করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে অব্যাহত রাখতে হবে, অর্থনীতির চাকাকে সচল রাখতে হবে, আবার তার স্বাস্থ্য সুরক্ষাটাকে নিশ্চিত মিনিস্টার একটু শেষ করতে হবে, সময় নেই আমার হাতে। সবকিছু মিলে আমরা কাজ করছি। আমিও চাইবো দায়িত্বশীল বিরোধী দল হিসাবে বিএনপি এগিয়ে আসুন, সম্মিলিত প্রচেষ্টার ভিতর থেকে ইনশাআল্লাহ এই পরিস্থিতি অবশ্যই উত্তরণ করতে আমরা সক্ষম হব। আমার ভাই গভর্নমেন্টে আছে তো এই যে বিরোধী দল যে কর্মকাণ্ড, আমি নিজে আমার এলাকায় যে আপনার যে মানুষের মধ্যে যে খাদ্য বিতরণ করেছি সেটাও উনি চোখে দেখেন নাই। অর্থাৎ ওই সরকারে দেখলে চোখ একটা অন্ধ থাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং অ্যাডভোকেট সমর রেজাউল করিম আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল কোভিড পরিস্থিতি নিয়ে। ইতিমধ্যেই লকডাউন শিথিল হয়েছে এবং সেটি নিয়ে যথেষ্ট পরিমাণে আশঙ্কার জায়গাও আছে। সরকারের দিক থেকে দায়িত্ব যেমন আছে, নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে স্বাস্থ্যবিধি মেনে চলা, যেটি আমরা অনেক ক্ষেত্রেই করি না। এটি আমাদের হয়তো শৃঙ্খলার অভাব হতে পারে, আমাদের নিজেদের সম্পর্কে সচেতনতার অভাব হতে পারে, অথবা অন্য কোনো জায়গায় যারা বলছেন তাদের উপরে আস্থাহীনতা হতে পারে। সরকারের দিক থেকে যেটি দায়িত্ব সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নিশ্চিত করা প্রতিটি নাগরিকের জন্য। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন যে সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা হবে যাদের নেওয়া প্রয়োজন, এবং সেটি সরকার বিনামূল্যে দেবে। অন্যদিকে এবং সরকার যেসব সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তগুলো যেন যথাযথ হয় সেটিও সরকারের কাছ থেকে মানুষের প্রত্যাশা। বিশেষজ্ঞরা বলেন লকডাউন করলে সেটি লকডাউনের মতোই যেন হয়। জীবন জীবিকার মধ্যে ভারসাম্য অবশ্যই রাখতে হবে, কিন্তু লকডাউনের সময় অনেকেরই জীবিকার সংকট হবে, সেই জীবিকার সংকট যেন না হয় সেজন্য সরকার তাদেরকে পর্যাপ্ত বা প্রয়োজনীয় সহায়তা দিবে, এবং সেই সামর্থ্য বাংলাদেশ সরকার আছে বলে অর্থনীতিবিদরা বলে থাকেন। এটি সরকারের কাছ থেকে প্রত্যাশা, এবং একই সঙ্গে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা যেগুলো আছে সেগুলো যথাযথভাবে মোকাবেলা করা। স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজাবার কথা অনেকেই বলছেন, সেদিকটা তো প্রধানমন্ত্রী নজর দিতে পারেন। আর নাগরিক হিসেবে আমরা যেন সরকারের নির্দেশনাগুলো, স্বাস্থ্য সংক্রান্ত যেসব বিধি আছে সেগুলো যেন মেনে চলি, মাস্ক পরি, হাত ধুই, পারস্পরিক দূরত্ব বজায় রেখে চলি, এবং কোনো ধরনের অনুষ্ঠান, আয়োজন, সমাবেশ এড়িয়ে চলি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।